দিনাজপুর সীমান্তে পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে 9 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। কুমিল্লা বর্ডারেও 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। बम्बई में है, अभी सब लोग उधर ही है, तो आप लोग को क्यों भेजा इधर? आधार कार्ड, वोटिंग का कार्ड, सब लोग है, सब है। রাজধানী সহ আশপাশের জেলায় গ্যাস সংকট কাটেনি এখনো। ফিলিং স্টেশনগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। 50 টাকায় আছে, তারপরে লাইন বন্ধ। জিজ্ঞাসা করছে বাম্বার মালিকরে, লাইনে গ্যাস নাই। ভোর 4টা বাজে আসছি, এখন তো গ্যাস পাই নাই। সারাদিন পাবো নাকি তার নেই ঠিক ঠিকানা। আইসে আমরা গ্যাস পেতে পারি না, 3-4 ঘন্টা ডাক্তার দেখাইতে পারি না। গাজীপুরের তালিয়া গ্রামে 18 কোটি টাকায় নির্মিত হাসপাতালটি চালু হয়নি 5 বছরেও। অবহেলায় নষ্ট হচ্ছে সরঞ্জাম। সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। আমাদের ডাক্তাররা এই সীমাবদ্ধতার ভিতরেও আপনারা সহযোগিতা করবেন। আমি ডাক্তারদের সেবা নিয়ে আমি অসন্তুষ্ট না। ভালো করতেছেন, আরও ভালো করতে হবে, কিছু সিস্টেমের পরিবর্তন করতে হবে। দখল দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নেত্রকোনার ধলাই নদী। নির্বিকার পৌর কর্তৃপক্ষ দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে রোগবালাই। সরকার গেল আর আসলো, কোনো এটা পরিবর্তন নাই। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়। ড্রেন নাই এদিকে একটা ফেলার, পৌরসভার থেকে কোনো এখানে কোনো কিছুই দেয় না, সবাই নদীতেই ফেলে। নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বিসিক শিল্পনগরী। 1/3 প্রতিষ্ঠানই পুরোপুরি বন্ধ। সরকারের সহায়তা চায় চেম্বার অব কমার্স। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সীমান্ত দিয়ে থামছেই না বিএসএফ এর পুশিন অপচেষ্টা। বিজিবি জানায় সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে নারী শিশু সহ 4 জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি। বর্তমানে ওই 4 জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছে। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরীফুল ইসলাম জানিয়েছেন, যে কোনো সীমান্ত দিয়ে পুশিন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বয়স হলো 40 বছর, ওইখানে বোম্বাইতে থাকে। 20 বছর হয়েছে সে যে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে বোম্বাই পুলিশ পাঠাইছে। এমনি দাপে দাপে কালকে রাত্রে बम्बई में है, अभी सब लोग उधर ही है, तो आप लोग को क्यों भेजा इधर? आधार कार्ड, वोटिंग का कार्ड, सब लोग है, सब है। এদিকে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিন চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গত রাত 3টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে শনিবার ভোরে 9 নারীকে সীমান্তের ওপারে ঠেলে পাঠানোর চেষ্টার খবর পাওয়া বিজিবি এ সময় স্থানীয়দের সাথে নিয়ে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছিলেন ওই 9 নারী। পরবর্তীতে শনিবার রাতে আবারও তাদের ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা পণ্ড হয়। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শহীদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে। পুষ্পস্তবক অর্পণ করেন 2 নেতার সমাধিতে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। 12:15টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজউদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে যে উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতি দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজউদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় চা বাগান মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত এবং এর বিকাশে সরকার নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। এছাড়া বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং চাষের অনুপযোগী জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমতির বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি। রাজধানী এবং আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। পরিবহন চালকরা বলছেন, গ্যাস নিতে দিনের বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে, তবুও চাহিদা মতো সরবরাহ মিলছে না। পরিবহন খাতের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপরও। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালের দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরই দেখা দেয় সংকট। কিছু গ্যাস দিছে, দেওয়ার পরে যখন আমরা কাছাকাছি আসছি 50টা গাড়ি আছে, তারপরে লাইন বন্ধ। জিজ্ঞাসা করছি বান্দরের মালিক রে, লাইনে গ্যাস নাই। গ্যাস আজ কোনো দামত নাই। ভোর 4টা বাজে আসছি, এখন তো গ্যাস পাই নাই। সারাদিন পাবো নাকি তার নেই ঠিক ঠিকানা। আমরা আসলাম সিলেট থাকি, আসলাম মৌলভীবাজার থাকি, আইসে আমরা গ্যাস পেতে পারি না, 3-4 ঘন্টা ডাক্তার দেখাইতে পারি না, বিভিন্ন প্রবলেম। গ্যাস বলে লাইনে গ্যাস থাকে, এর জন্য আপনার গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সংকটের বিষয়ে জানবো। গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, গ্যাস সংকট কমলো কিনা, আজকে কি অবস্থা দেখছেন গাজীপুরে, একটু জানতে চাই বিস্তারিত। লোপা, গাজীপুরের প্রত্যেকটি সিএনজি পাম্পে কিন্তু আমরা দেখেছি যে হয়তোবা সাইনবোর্ড লাগিয়ে বলা হয়েছে যে বন্ধ রয়েছে অথবা সংকট রয়েছে। তবে সেই সংকটটি মূলত সবচেয়ে বেশি কিন্তু আমি একটু চিত্র দেখা যাচ্ছে, এই যে দেখছেন যে এইভাবে কিন্তু অবৈধভাবে যে সিলিন্ডার রয়েছে, বড় বড় লরি রয়েছে, তারা কিন্তু এইভাবে সিলিন্ডার করে দিয়ে কিছু সংকট তৈরি করছে। এখানে যারা বিভিন্ন পরিবহন রয়েছে তারা বলছে যে এইভাবে দেওয়ার কারণে যে প্রাইভেট কার গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে স্পিড কিন্তু 100 নিচে চলে আসছে, যে কারণে তারা সকলেই বলছে যে এইভাবেই করার কারণে গাজীপুরের প্রত্যেকটি সিএনজি পাম্পে 100 নিচে আসছে, কখনো 40, কখনো 50 স্পিড থাকার কারণে 20 থেকে 30 টাকা পর্যন্ত তারা সিএনজি পাচ্ছে, যে কারণে তারা 1 থেকে 1.5 ঘন্টা পর আবারও ঠিক তাদের পরিবহন গুলো এভাবে আসলে বন্ধ হয়ে যায়। আমরা এখানে যারা সিএনজি দিচ্ছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এই যে এইভাবে দিচ্ছেন কারণ কি? লাইনে গ্যাস নেই। এই যে বড় বড় ইয়ে দিয়ে অবৈধভাবে দিচ্ছেন, এটা কারণ কি? বড় বড় অবৈধ বাড়িতে আমাদের কোম্পানি এটা দিচ্ছি, বাইরে তো আমরা দিচ্ছি। বৈধ আছে? হ্যাঁ, বৈধতা আছে বলতো? অবৈধ নাই, আমার তো অফিসে গাইতেছি, আর আমি তো লরি দিতেছি না, যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লরি দিতেছি। যেটা দিচ্ছেন এটা তো অবৈধ। লরি দিতেছি, কিন্তু ওইটা কিন্তু লরি দিতেছি। প্রত্যেকটা পাম্পে একই অবস্থা, কিন্তু আপনারা করছেন কেন? আপনারা করছেন কেন? আমার কোম্পানি গাড়ি দিতেছি, আমি ছোট গাড়ি। কোম্পানি গাড়ি। হ্যাঁ। লোপা আসলে এইভাবে কিন্তু আসলে দোহাই দিচ্ছে। তারা নাকি যেই সিএনজি পাম্প গুলো রয়েছে তারা সহ বিভিন্ন কোম্পানি তাদেরকে ধরা রয়েছে, সেই কোম্পানি গুলো তারা এইভাবে দিয়ে আসছে, সেখানে সংকট
তারাও একটা সৃষ্টি করছে। দেখা যায় গাজীপুরের প্রত্যেকটি প্রান্তে কিন্তু এইভাবে অবৈধ কারণে যে বিভিন্ন পরিবহন রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বাসাবাড়ি রয়েছে, দিনকে দিন কিন্তু এইভাবে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 18 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে আধুনিক হাসপাতাল। রয়েছে ভবন, মেডিকেল সরঞ্জাম, এসি, টিভি, সবকিছু। নেই শুধু চিকিৎসা ব্যবস্থা। 5 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি। কর্তৃপক্ষের দাবি, জনবল, ওষুধ ও বাজেট সংকটে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি। চকচকে ভবন, সাজানো কক্ষ, প্রয়োজনীয় আসবাবপত্র সবই প্রস্তুত, কিন্তু দরজায় তালা। ওয়ার্ডে নেই রোগী, নেই চিকিৎসক, নেই কোনো চিকিৎসা সেবাও। কোনো পরিত্যক্ত ভবন নয় এটি, গাজীপুর কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, যেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। 2019 সালে শুরু হয়ে 2020 সালের শেষের দিকে সম্পন্ন হয় ভবনের কাজ। 2021 সালে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর কেটে গেছে 5 বছরেরও বেশি সময়। এখনও চালু হয়নি হাসপাতালটি। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সব সরঞ্জাম। বাট এটা হওয়ার পরে তো আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় 5 বছর হয়ে গেছে, এখনো চালু হয়নি। গরিব মানুষদের এখন সুচিকিৎসা পাইতেছে না, চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়, উত্তরা যেতে হয়। স্থানীয়রা বলছেন, মানুষের চলাচল না থাকায় হাসপাতালটির চারপাশে তৈরি হয়েছে ঝোপঝাড়, তাই এখানে এখন অপরাধের আখড়া। এছাড়া মশা, মাছি, সাপ, কুকুর আর শিয়ালের নিরাপদ আবাসে পরিণত হয়েছে পুরো হাসপাতাল এলাকা। পিছন দিয়া অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে, সিকিউরিটি নাই, নাইট গার্ড নাই, কিছুই নাই। মাদক এত পরিমাণ ছড়াই গেছে এইখানে, নেশার পুরো আকড়া হয়ে গেছে এখানে। বন জঙ্গল থাকার পর 1.5 বছর পর্যন্ত আই থিঙ্ক এটাতে লোকজন ইনভলভ ছিল, ওয়াচম্যান ছিল, সব দেখাশোনা হাবিজাবি ছিল। বাট 1.5 বছর পর থেকে এখানে আর কোনো লোকজনও দেখা যায় নাই। এদিকে হাসপাতালটি নির্মাণের পর কাগজে কলমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনো চাবি বুঝে নেয়নি সিভিল সার্জন। তার দাবি, জনবল, ওষুধ আর বাজেট সংকটে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না। এখন মূলত সমস্যা হচ্ছে যে পদায়নের সমস্যা, জনবল সংকট আর কি। 16 জনের মধ্যে 2 জন আছে, এটা জনবল সংকটটা বেশি হচ্ছে। আর একটা হচ্ছে MSR সহ ওষুধপত্র ক্রয় করার বাজেটটা আমরা এখনো পুরোপুরি পাই না। এটা উপযোজন করার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা হাসপাতালটাকে চালু করতে পারবো। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, হাসপাতালের কার্যক্রম শুরু হলে সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। হাসপাতালের যে কার্যক্রম চলমান না থাকায় বর্তমানে এটা অবিরত অবস্থায় পড়ে আছে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ তারা চালু করে এবং তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে, তখন এটা আমরা চাহিদার ভিত্তিতে মেরামত কাজ যদি করা লাগে আমরা সেটা করে দেব। 20 শয্যার এই সরকারি হাসপাতালটি চালু হলে উপকৃত হবে 8টি গ্রামের অন্তত 25,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। এদিকে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন তিনি। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোর রুম। সেবাদানে হাসপাতালের চিকিৎসক, নার্স কতটা আন্তরিক সেসব বিষয়েও রোগীদের কাছে জানতে চান তিনি। এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে যান তিনি, ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। এ সময় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাউসার আজিজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস পেশেন্ট দিতে যাচ্ছি। বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করা হয়েছে। দুপুরে সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যানারে সিভিল সার্জন কার্যালয়ে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়। তাদের অভিযোগ, এর আগে ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন। তিনি পলাতক শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ঘনিষ্ঠজন। 5 আগস্টের পর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মনিরুজ্জামানকে অপসারণ করা হয়, অথচ এখন তাকে পদোন্নতি দিয়ে সিভিল সার্জন করা হয়েছে। তাকে অপসারণ করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
উনি আগে গণতন্ত্র কর্মরত ছিলেন এবং উনি শেখ হাসিনার ফুফাতো ভাই হাসনাত আবদুল্লাহর একান্ত সহযোগী ছিলেন। তাকে আমরা গণনদী থেকে অপসারণ করেছি, শিক্ষার্থীদের আন্দোলনের তাপের মুখে পড়ে সে গণনদী থেকে অপসারণ হয়েছে। এমন বিতর্কিত দুর্নীতিবাজ ব্যক্তিকে আমরা বরিশাল কেন সারা বাংলাদেশের কোনো জেলাতেই চাইবে না, কেউই চাইবে না। দখল দূষণে রীতিমতো ময়লার ভাগাড় নেত্রকোনার ধলাই নদী। 2 যুগ ধরে নদীটি এভাবে থাকলেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। অথচ দূষিত পানি ব্যবহার করছেন হাজারো পরিবার, হচ্ছেন চর্মরোগে আক্রান্ত। স্থানীয়রা বলছেন সংকট থাকায় অনেকটা বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করছেন তারা। দেখে বোঝার উপায় নেই এটি একটি নদী। দখল দূষণে অস্তিত্ব সংকটে এক সময়কার খরস্রোতা নদীটি। নেত্রকোনার পৌর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে ধলাই নদী। এক সময় এই নদী ছিল উত্তাল, চলতো নৌকা লঞ্চ। কিন্তু 2 যুগেরও বেশি সময় ধরে এমন মরণদশা নদীটির। বাসাবাড়ির ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে এখানে। স্রোত না থাকায় কচুরিপানা জমে তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। অনেক জায়গায় দখল হয়ে গেছে নদীর পাড়। সবাই আগে স্নান গোসল করতো, থালা বাসন ধুইতো, খাবার পানি ব্যবহার করতো, কিন্তু এই বিগত আজকে 25-30 বছর ধরে নদী অবস্থা। সরকার গেল আর আসলো, কোনো এটা পরিবর্তন নাই। সবাই নদীতে আবর্জনা ফেলে, আবর্জনা যারা ড্রেন নাই এদিকে একটা ফেলার, পৌরসভার থেকে কোনো এখানে কোনো কিছুই দেয় না, সবাই নদীতেই ফেলে। নদীর দূষিত পানি ব্যবহারে নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়। তাতে এটা নদীটা পরিষ্কার করে দিলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, আশেপাশে বাড়িঘর মানে সৌন্দর্য থাকতো। স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটি রক্ষায় নেওয়া হচ্ছে উদ্যোগ। দ্রুতই খনন করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। প্রকল্প নেওয়ার ইচ্ছা আছে, আমরা যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ এটা যদি আমরা করতে পারি তাহলে বোর্ড জোয়ার এতে যাবে না, সব ডাম্পিং এ যাবে। ওইখান থেকে বায়োগ্যাস কিংবা অন্যান্য কিছু করা যায় কিনা এরকম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এইগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে নেত্রকোনা এই যে নদী নষ্ট হয়ে যাওয়া, পানি নষ্ট হয়ে যাওয়া, আবার পাহাড় দখল, এইগুলি আর হবে না। পর্যায়ক্রমে ধলাই নদীটা আমরা পুনঃখনন করবো, যাতে করে এটা জনগণের যে চাহিদা রয়েছে এবং এটা পুনঃখনন করলে নদীতে পানি থাকবে এবং শুষ্ক মৌসুমে সেচের কাজে ব্যবহার করা যাবে পানি, এবং নদীটা তার পূর্বের অবস্থা ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি খনন করে দ্রুত নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ। দেশের অন্যতম নদ নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম, অথচ দেদারসে চলছে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার। শুধু তাই নয়, গভীর রাতে নদীর পানিতে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হচ্ছে মাছ। এতে দেশীয় মাছের পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে পুরো জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। নদীর শুনশান নীরবতা ভেঙে ভেসে উঠছে আধা মরা মাছ। ব্যাটারি আর তার দিয়ে পানিতে বৈদ্যুতিক শক দিয়ে এভাবেই ধরা হচ্ছে মাছ। সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির দুধকুমার ও সংকোষ নদীতে ছড়িয়ে পড়েছে মাছ শিকারের এই মারাত্মক পদ্ধতি। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সরঞ্জাম সহ কয়েকজনকে আটক করলেও থামানো যাচ্ছে না এই অপকর্ম। শুধু বৈদ্যুতিক শকই নয়, জেলার ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ 16টি নদ নদীতে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চীন দুয়ারি, কারেন্ট জাল, ডার্কি ও বেড়াজাল সহ নানা ক্ষতিকর সরঞ্জাম। এতে ধ্বংস হচ্ছে প্রজননক্ষম ডিমওয়ালা মা মাছ এবং ছোট ছোট পোনা। 30 থেকে 40 হাজার টাকায় কেনা এসব চীন দুয়ারি জালে থাকে অসংখ্য ছোট ছোট খোপ। লোহার রিং থাকায় এটি পানির নিচে স্থির হয়ে বসে থাকে, ফলে মাছের পাশাপাশি শামুক, ঝিনুক ও ক্ষতিকর পোকা আটক পড়ে মারা যাচ্ছে। এই একটা করে জাল মাছ 30-35 হাত। এর আগে মনে করেন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি মাছ পাচ্ছি। এবার বন্যা হয়ে কোনো মাছই নেই। সারাদিন মিলিয়ে হাফ কেজি রিং জাল 80,000 টাকা দাম। প্রতিবেলে 2-2.5 কেজি, 3 কেজি পাই, এবার হাফ কেজি ঘড়ি পাচ্ছি। কিনছি বলে অভাব ধন দূর হয়, বেড়ে কামাই দিয়ে না চলে এই জালের টাকা দিয়ে ধন আমার বেড়ের দেনাটা ধন হয় না, এই জালের টাকা দিয়ে ধন আমরা করি মিলি খাবার পাই। ক্ষুদ্র ছিদ্রযুক্ত এসব জালে নির্বিচারে রেণু ও ডিমওয়ালা মাছ ধরা পড়ায় প্রাকৃতিকভাবে বন্ধ হচ্ছে প্রজনন। ফলে ধীরে ধীরে বিলুপ্তির পথে শিং, মাগুর, কই, ট্যাংরা, পুঁটি, বৈরালি ও গজারের মতো সুস্বাদু সব দেশীয় প্রজাতি। বর্ষা মৌসুম দেশীয় মাছের প্রধান প্রজনন সময়, অথচ এই সময়েই অবৈধ জালের দাপট বাড়ে কয়েক গুণ। এতে মাছের উৎপাদন যেমন কমছে, তেমনি খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য নিয়ে বাড়ছে বড় ধরনের শঙ্কা। বিভিন্ন ধরনের কারেন্ট শট বা রিং জাল বা কারেন্ট জাল এগুলো নদীত মাঝিরা প্রচুর পরিমাণে ব্যবহারের কারণে মাছের রেণু হাতে নষ্ট করে দেয়। এই এলাকায় মনে করেন যে রিং জাল আছে 2-250,
আনুমানিক। আর কারেন্ট আছে প্রায় 5-7টা কারেন্ট আছে, মানে ব্যাটারি দিয়ে মাছ মারে নদীর মধ্যে। লৌকে নিয়ে এসে রাতে 2-1:30 বাজে আসি মাছ মারে কারেন্ট দিয়ে। একটা টার্গেট যে থাকবে যে প্রশাসন নদীর মধ্যে অবৈধ মাছ মার ফেলছে, জাল দড়ি দিয়ে, ফাঁসি জাল বা রিং জাল বা মেশিন শট অমুক তমুক, এই বিষয়ে যে একটা কার্যকলাপ প্রশাসনদের নাই। নদীপথ দুর্গম ও বিচ্ছিন্ন হওয়ায় নিয়মিত অভিযান চালিয়েও এসব পুরোপুরি বন্ধ করতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আমাদের অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি একদিক দিয়ে হলো বিনষ্ট হচ্ছে, সাথে সাথে আমরা দেশীয় প্রজাতির মাছের যে বংশবৃদ্ধির যে প্রসার, এই জায়গাটায় বড় একটা আমরা চ্যালেঞ্জের মুখে পড়তেছি। দেশীয় মাছের প্রজনন রক্ষা ও বিলুপ্তির হাত থেকে জীববৈচিত্র্য বাঁচাতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। নেত্রকোনায় বসতঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দুয়ানি দুধকোড়া গ্রাম থেকে উদ্ধার হয় মাহফুল মিয়ার মরদেহ। পুলিশ জানায় রাতে ঘরে একাই ঘুমিয়েছিলেন মাহফুল। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। আমাদের জেলা পুলিশের পাশাপাশি সিআইডি পিবিআই এসেছে, সিআইডি ক্রাইম সিন এসেছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, সমস্ত ধরনের ক্রাইম সিন সংগ্রহ করছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি, এখনও সেরকম কোনো ধরনের আমরা কোনো কাউকে আটক করতে পারি না, আমরা কাজ করছি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, বাড়িঘর, রান্নাঘর, এমনকি কবরস্থানেও। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এ যেন গ্রাম নয়, বর্ষা এলেই পানির এক জনপদ। এটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম। একটু বৃষ্টি হলে পানির নিচে চলে যায় প্রধান সড়ক, বাড়ির উঠান, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর ধরে একই দুর্ভোগে দিন কাটাচ্ছে 2 শতাধিক পরিবার, অথচ স্থায়ী পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি আজও। বৃষ্টির পানি নামানোর দায়িত্বও যেন গ্রামের মানুষেরই। বৃষ্টি হওয়ার আগেই আমরা মানুষ তো মারা যাওয়ার পর স্বস্তিতে থাকার কথা, কিন্তু তাও থাকতে পারে না। কবরস্থানে পানি ওঠে। একটা মানুষ যে মৃত্যুবরণ করলে তারা যে কবর দেবে, কবরস্থান মানে 2 কোদাল মাটি খুঁজলে সেখান থেকে পানি চলে আসতেছে, খুব একটা অসুবিধার ভিতরে চলতেছে। জলাবদ্ধতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে রান্নাঘরে। বেশিরভাগ পরিবার এখনো মাটির চুলায় রান্না করেন, কিন্তু রান্নাঘরে পানি ঢুকে পড়ায় অনেক সময় চুলায় আগুন জ্বলছে না। ফলে কেউ একবেলা খেয়ে দিন পার করছেন, কেউ হোটেল থেকে খাবার কিনছেন। স্থানীয়দের দাবি, গত বছর ড্রেন নির্মাণের আশ্বাস মিলেছিল, কিন্তু আশ্বাসের সেই ড্রেন এখনো কাগজেই সীমাবদ্ধ। বাড়ির চুলো রান্না করা বন্ধ, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, সে তাও প্রায় সমস্যা। এখানে ম্যাক্সিমাম লোকই যারা চুলোয় পাক করে, এদের গ্যাস কেনার ক্ষমতা নেই। একটু বৃষ্টি হলেই কেমন যেন আমাদের এখানে বন্যা শুরু হয়। এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি, মুসল্লিরা যাতে ঠিক মতন এসে নামাজ কালাম পড়তে পারে, এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অথবা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে জোর দাবি জানাইতেছি। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এই গ্রামে রয়েছে 6টি কবরস্থান, 4টি মসজিদ, 2টি মাদ্রাসা এবং 4টি গণশিক্ষা কেন্দ্র। জলাবদ্ধতার কারণে শুধু বসতবাড়ি নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলার জলাবদ্ধ পাটগাতি ইউনিয়ন পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানী। দুপুরে পাটগাতির মধ্যপাড়া গ্রাম পরিদর্শনে যান তিনি। জলাবদ্ধতা নিরসনে একটি স্থায়ী সমাধান বের করে কাজ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেন। গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে মধ্যপাড়ার প্রায় 200 পরিবার। তলিয়ে যায় রাস্তা, বাড়িঘর, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত মানুষ। এ নিয়ে আজ যমুনা টেলিভিশনে 200 পরিবারের ভোগান্তি নিয়ে একটি সংবাদ প্রচার হয়।
আসলে দুর্ভোগ, এটা আমাদের স্থায়ী একটা সমাধান করা অত্যন্ত প্রয়োজন। সেজন্য আমরা একটা স্থায়ী সমাধানের জন্য ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে পরামর্শ করে এখানে একটা আমরা প্রজেক্ট দাঁড় করাবো, যাতে ড্রেন নির্মাণ, রাস্তাটা একটু উঁচু এবং রাস্তাটা একটু প্রশস্ত করা যায়। গাজীপুর সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত সভায় 5,102 কোটি 35,08,000 টাকার বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। একই সঙ্গে 2025-26 অর্থ বছরে 3,463 কোটি 6,97,000 টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নগরীকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মশক নিধনে। নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বিসিক শিল্পনগরী। সচল 18টি প্রতিষ্ঠানের 1/3 পুরোপুরি বন্ধ। এতে কর্মহীন হচ্ছে শ্রমিক, বাড়ছে বেকারত্ব। কোম্পানিগুলোর বিরুদ্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। আর প্রতিষ্ঠানগুলো যেন সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারে সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছে চেম্বার অব কমার্স। একসময় এসব কারখানায় শ্রমিকদের কর্মব্যস্ততা ছিল, যন্ত্রের গর্জন থাকতো চারপাশে, অথচ সেখানে এখন শুনশান নীরবতা। 1998 সালে সিরাজগঞ্জের শিয়ালকোলে প্রায় 12 একর জমির উপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 3 ক্যাটাগরিতে ভাগ করে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হয়। স্থাপন করা হয় ছোট বড় 18টি কারখানা। তবে প্রয়োজনীয় কাঁচামাল সহজলভ্য না হওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে কয়েকটি প্রতিষ্ঠান। অনেক মিল কারখানা হয়েছিল, কিন্তু ইদানিং জেবুন্নেসা, তারপরে ওখানে টিউবওয়েল কারখানা ছিল, এখানে সুতার মিল ছিল, এখানে সাবান ফ্যাক্টরি ছিল, এগুলো ইদানিং বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠান চালু থাকা মানে সেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি চালু থাকতো তাহলে অনেক মানুষের কর্মসংস্থান এখানে সম্ভব হয়। একটা মাল যদি উৎপাদন করার পর যদি বিক্রি না হয়, তাহলে সে মালটা দিয়ে সে কী করবে? প্রতিষ্ঠান সে কীভাবে চালাবে? কর্মচারীর বেতন, স্টাফের সমস্ত বেতন কীভাবে দিবে সে? বিসিক কর্তৃপক্ষ বলছে, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে আবারও প্রতিষ্ঠান চালু না হলে বাতিল করা হবে চুক্তি। প্রতিষ্ঠানকে 60 থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা চালু করতে না পারে, তাহলে আমরা তাদের বরাদ্দ বাতিল করে আমরা নতুন প্রতিষ্ঠানকে আমরা প্লট বরাদ্দ দিব। এই বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স জানায়, প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণ সহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে। সে সকল সমস্যার সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করা হবে। তারা বেশি টাকা ঋণ নিয়েছিল, বেশি লাভ দেওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা ব্যবসাটা এখন পরিচালনা করতে পারছে না। তাদেরকে চিহ্নিত করে আবার যে তারা যে ঋণ নিয়েছিল ভগ্ন শিল্প হিসাবে ঋণ মৌকুব করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আবেদন করেছি। দ্রুত প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। আর এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের চট্টগ্রামে।